কি করতে বলছে? ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি বের করতে বলছে। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড আয়নিত হয়ে উৎপন্ন করে ক্যালসিয়াম 2+2F-। তাহলে আমি যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি বের করতে চাই, তাহলে আমার ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা লাগবে, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা লাগবে। দেখো এখানে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা অলরেডি দেওয়া আছে, কিন্তু ওই ঘনমাত্রা কি ইউজ করা যাবে? কেন যাবে না? গ্রাম পার লিটারে আছে, তাহলে ওটাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে মোল পার লিটারে কনভার্ট করো। 6.55 ইন্টু 10⁻³ একে ভাগ দিব এই যে ফ্লোরাইড এফ এর পারমাণবিক ভর দ্বারা 19। তাহলে দেখো তো কত হয়? 3.44 ইন্টু 10⁻⁻4। এবার এই মানটা এখানে বসাও। 3.44 ইন্টু 10⁻⁻4 স্কোয়ার। কিন্তু এই অঙ্কটা আমরা এখন করতে পারতেছি না, কারণ ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা নেই। তাহলে সেটা কিভাবে আসবে? এর আগের যে অঙ্কগুলো আমরা করছি সেগুলো এরকম ছিল, এটার ঘনমাত্রা দেওয়া ছিল, এটা ব্যবহার করে এরটা বের করছি, এরটা বের করছি। এবার ফ্লোরাইডেরটা দেওয়া আছে, তাহলে ফ্লোরাইডকে ব্যবহার করে আমরা চাইলে বাকিদের ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে আমার এর দরকার নেই, ক্যালসিয়ামের দরকার। তাহলে কিভাবে বের করব? ফ্লোরাইডের ঘনমাত্রা যদি 2 হয়, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা 1। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি 1 হয়, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হাফ। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি 3.44 ইন্টু 10⁻⁻4 হয়, তাহলে এটার অর্ধেক কত? 1.722 দিলাম ইন্টু 3.4। তাহলে এটা নিয়ে গিয়ে ওখানে বসাও। টু 2.03 ইন্টু 11। কি বোঝা গেছে? এবার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তোমাকে দ্রাব্যতা বের করতে বলছে গ্রাম পার লিটার এককে। এর আগে কি করলাম? ঘনমাত্রা বা দ্রাব্যতা দেয়া ছিল, কেএসপি বের করছি। আর এবার হলো কেএসপি দেওয়া আছে, এস বের করতে হবে। তাহলে কিভাবে করবা? ধরি ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এস মোল পার লিটার। এস মোল পার লিটার, মোল পার লিটারেই এই দ্রাব্যতাটা বের হবে। এরপর ক্যালসিয়াম ফ্লোরাইড আয়নিত হলে কি হয়? 2+2F-। এর ঘনমাত্রা 1 হলে এর 1, এর 2, এস হলে এস 2s। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি স্কোয়ার। তাহলে এটা হলো তোমার এস, আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত বের করে রাখলাম এখানে? 2s। 2s স্কোয়ার, এখান থেকে আসে 4s³। এখন কেএসপি সমান কত দেওয়া আছে? 3.4 ইন্টু 10⁻⁻11 ইকুয়াল 4s³। এবার পরের লাইনে এস বের করো। হ্যাঁ, 0.4 ইন্টু 10⁻⁴ একক মোল পার লিটার। তো তোমাকে বের করতে বলছে গ্রাম পার লিটার এককে। তাহলে গ্রাম পার লিটারে নেওয়ার জন্য আণবিক ভর দিয়ে গুণ করো। ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর হলো 78, 1.10⁻² গ্রাম পার লিটার। এই যে আণবিক ভর দিয়ে গুণ করে এটা আসলো। এবার দেখো তো এই এমসিকিউটা সলভ করতে পারো কিনা। কিভাবে করবা এটা? আমি আর বিক্রিয়া লিখলাম না, একবারে লিখলাম। দেখো
এটা কেএসপি সমান হলো কেএসপি সমান কি ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ওএইচ মাইনাস স্কয়ার। কেএসপি কত? তাহলে এটা হবে তোমার এস 2s নাকি? এই যে একদম এটার মতো, এটা ক্যালসিয়াম ফ্লোরাইড আছে আর এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে একই হবে না? এই যে ফাইনালি তো এটাই দাঁড়াবে 4s কিউব সমান এটা। তাহলে এখান থেকে এস বের করো তো, 2 ইন্টু 5 মোল পার লিটার। আচ্ছা এখন হ্যাঁ পিওএইচ মানে আগে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তো বের করে নিতে হবে। এর ঘনমাত্রা যদি 1 হয় হাইড্রোক্সিলের 2 ইন্টু 10⁻⁻5 হলে 4 ইন্টু 10⁻⁻5, এটা হলো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে প্রথমে বের করো পিওএইচ। পিওএইচ সমান মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হয়? 4.39। তাহলে পিএইচ হবে 14 মাইনাস 4.39, 9.6। কি বুঝতে পারছো? এবার ওই এমসিকিউটা আগে করো, দেখো তো দুটোই পারো কিনা। তোমাদেরকে বলছিলাম যে এমসিকিউ এর জন্য তোমরা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারো, এক্স পাওয়ার এক্স ওয়াই পাওয়ার ওয়াই এস এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এর হলো 1 আর এদিকে হলো 2, মানে x1 y2, 1 পাওয়ার 1 2 পাওয়ার 2 s 1 প্লাস 2, তাহলে কি আসে এটা 4s কিউব। s কত দেওয়া আছে? 1 ইন্টু 10⁻⁻3, তাহলে কত হয় 4 আর এটা হবে হলো 9। ঠিক আছে, পরেরটা দেখো PbI2 আয়নিত হয়ে উৎপন্ন করে Pb2 প্লাস 2i মাইনাস। কি বলছে? সাম্য অবস্থায় থাকা Pb2 প্লাস আয়নের ঘনমাত্রার উপর কি প্রভাব পড়বে? সাম্য অবস্থায় তো থাকে এগুলো। তো এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকটাই তো হলো কেএসপি। তো কেএসপি সমান তুমি কি লিখো? Pb2 প্লাস i মাইনাস স্কয়ার। তো এদের ঘনমাত্রার গুণফলটা এই যে কেএসপি, এটার কি একটা ধ্রুবক মান না? তুমি ঘনমাত্রা একটার ঘনমাত্রা চেঞ্জ করলে আরেকটার ঘনমাত্রা এমন ভাবে পরিবর্তিত হবে ওই কেএসপির যে মান সেটা ঠিক থাকবে। কি কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি আয়োডিনের ঘনমাত্রা দ্বিগুণ করো, আয়োডাইড আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করো, তাহলে লেড আয়নের ঘনমাত্রা এমন ভাবে পরিবর্তিত হবে যে ওই দুইটার গুণফল কেএসপির মান আগে যা ছিল সেটাই থাকবে। তো এখন কত আছে? ধরো এখানে 1 ধরে নাও, 1 আছে, ধরে নাও 1 আছে। তাহলে তুমি এখন কি করছো? আয়োডিনের ঘনমাত্রা কত করছো? দ্বিগুণ করছো, তাহলে 2 স্কয়ার হয়ে গেছে। এটার পরিবর্তন এমন ভাবে হবে যে গুণফল আবার 1ই আসবে। তাহলে 1 বানানোর জন্য কি করতে হবে? 1/4। তাহলে কি হবে এখানে? অপশন কই এটা? 4 গুণ হওয়ার তো সুযোগ নেই। আচ্ছা যাই হোক, এটা অপশন ভুল আছে। এটা লেডের ঘনমাত্রা 1/4 গুণ হবে। আচ্ছা এবার দেখো সময়ায়ন প্রভাব, এই সংজ্ঞাটা তো প্রায়ই আসে। কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে, কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে সম আয়ন বিশিষ্ট কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা হ্রাস পায়। এটাকে কি বলে? সময়ায়ন প্রভাব। তাহলে ধরো আমরা একটা স্বল্প দ্রবণীয় লবণ নিলাম
সিলভার ক্লোরাইড। যেহেতু স্বল্প দ্রবণীয় এই জন্য এটা কি হয়, আংশিক আয়নিত হয়, আংশিক আয়নিত হলো, তার সম্পৃক্ত দ্রবণে আংশিক আয়নিত হলো। এখন এই দ্রবণের মধ্যে যদি আমরা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করি এবং সেটা কি হবে, সম আয়ন বিশিষ্ট, অর্থাৎ ওই তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যেটা সম্পূর্ণরূপে আয়নিত হয়। আর কেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে হবে, সম আয়ন বিশিষ্ট, অর্থাৎ স্বল্প দ্রবণীয় লবণ আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একটা আয়ন কমন থাকবে। তো ধরো আমরা এখানে নিলাম সোডিয়াম ক্লোরাইড, এটা যোগ করলাম। তো যেহেতু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাহলে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে এবং সম্পূর্ণরূপে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তো এটা এর ফলে কি হবে, সিলভার ক্লোরাইডের দ্রব্যতা আগে যা ছিল এখন তার চেয়ে কম হবে। তোর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো এই যে সম আয়ন ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে গেল, ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে লা-শাতেলিয়ের নীতি অনুযায়ী এই বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তাহলে পশ্চাৎ দিকে অগ্রসর হওয়া মানে কি, সলিড সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের দ্রব্যতা হ্রাস পাবে। কি বুঝতে পারছো কি বিষয়টা? কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে সম আয়ন বিশিষ্ট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে এই স্বল্প দ্রবণীয় লবণটির দ্রব্যতা হ্রাস পায়, এটাকেই বলা হয় সম আয়ন প্রভাব। তো দ্রব্যতা হ্রাস পাওয়ার কারণ কি, সাম্য অবস্থায় সম আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে লা-শাতেলিয়ের নীতি অনুযায়ী বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়। তার মানে সিলভার ক্লোরাইডের বিয়োজন বা দ্রব্যতা হ্রাস পায়। বোঝা গেছে? আচ্ছা এখন দেখো তো, এই স্বল্প দ্রবণীয় লবণ, এটা সিলভার ক্লোরাইড আছে, তো ওর মধ্যে যদি আমি সিলভার নাইট্রেট যোগ করি তাহলেও কি সম আয়ন প্রভাব দেখা যাবে? কে বলছে যাবে না? খালি এই দিকেই সম আয়ন হয়, এদিকে হয়নি। কি বুঝতে পারছো? আচ্ছা এবার বলো দেখি, এটা নিচের কোন সেটটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান? ক, গ, ঘ নয় কেন? তোমরা কোনটা বললা? যদি ক্ষয় বলো তো বাকি তিনটা নয় কেন নাই এখানে? এর নাম কি? সম আয়ন প্রভাব। ঠিক আছে, এত সমযোজী যৌগ তো আয়নি উৎপন্ন করে না, সম আয়ন হবে কই থেকে? আয়নি তো উৎপন্ন করে না, সমযোজী যৌগ আয়ন উৎপন্ন করে। তবে হ্যাঁ, কিছু সমযোজী যৌগ আয়ন উৎপন্ন করে। তারা কারা? তারা হলো অ্যাসিড যেগুলো আছে। ঠিক আছে, তাহলে দেখো এটা সমযোজী যৌগ, এর তো আয়নই আসবে না, এই জন্য সম আয়ন প্রভাব নেই। কিন্তু এটাতে যে এটা দুর্বল অ্যাসিড, এটা শক্তিশালী অ্যাসিড, H2S হলো খুবই দুর্বল অ্যাসিড, এও সামান্য পরিমাণে H+ উৎপন্ন করে, এও তো H+ উৎপন্ন করে, এই জন্য এখানে সম আয়ন প্রভাব আছে। এখানে আয়নিত হয় না, এ আয়নিত হয় না, এই জন্য এগুলোতে সম আয়ন প্রভাব নেই। সম আয়ন প্রভাব দেখাতে হলে তো দুইটা লবণকেই বা দুইটা যৌগকেই তোমার আয়নিত হতে হবে। আচ্ছা এবার যদি তোমাকে বলে এটার মধ্যে সম আয়ন প্রভাব হবে, হ্যাঁ হবে। ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিড কেন বলে? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, তো ও হাইড্রোজেন আয়ন দেয়, এও হাইড্রোজেন আয়ন দেয়, তো হলো মৃদু, এ হলো তীব্র, তাহলে এর প্রভাবে ওর দ্রব্যতা হ্রাস পাবে। তার মানে এখানেও সম আয়ন প্রভাব বিদ্যমান। বুঝা গেছে? এবার করো দেখি, এটা এই পাত্রের দ্রবের দ্রব্যতা নির্ণয় করো। কি করতে পারছো না? তাহলে এটার আমি করে দিলাম না। আচ্ছা এবার দেখো, এ ও বি পাত্রে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রব্যতার মানের পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। তো তুমি তো অলরেডি এখানকার দ্রব্যতা বের করছো, এবার বি পাত্রের দ্রব্যতা বের করে দেখো যে আসলে কোনো পার্থক্য হয় কিনা, তারপর আমরা কারণ ব্যাখ্যা করব। তাহলে দেখো বি পাত্রে কিভাবে দ্রব্যতা বের করবা। প্রথমে স্ট্রনশিয়াম ফ্লোরাইড আয়নিত হয়ে উৎপন্ন করে কি 2F-,
এর দ্রাব্যতা এস হলে এর এস এর কত 2s। কি ঠিক আছে? এখন দেখো এই দ্রবণে আরেকটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আছে এনএফ। এই আয়নিত হয়ে উৎপন্ন করে Na প্লাস এফ মাইনাস। এর ঘনমাত্রা 0.1, এক হলে এক হয়, তাহলে 0.1 0.1 0.1। এবার কেএসপি এর রাশি মেলা, স্ট্রনশিয়াম 2 প্লাস এফ মাইনাস স্কোয়ার। স্ট্রনশিয়ামের ঘনমাত্রা হলো এস, 4s কিউব হবে না তো এখানে এস। আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দুই জায়গায় আছে, 2s আবার এখানেও আছে, তাহলে 2s প্লাস 0.1 স্কোয়ার। এরপর আস্তে আস্তে এগুলো ভাঙা শুরু করো। এটা কি হবে 4s স্কোয়ার, তারপরে 0.4s, তারপরে 0.01, এরপর আবার এস দিয়ে গুণ দাও, 4s কিউব প্লাস 0.4s স্কোয়ার প্লাস 0.01s। এস এর মান এমনিতেই ক্ষুদ্র, ধরো 10⁻³ 10⁻⁴ এই টাইপ মান আসে। এস এর মান এমনিতেই ক্ষুদ্র, একে যদি কিউব করো আবার স্কোয়ার করো তাহলে ওই মানগুলো কি হবে আরো ক্ষুদ্র হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, এস এর যে উচ্চতর ঘাত আছে, মানে এখানে দেখো ঘাত কি কি আছে, একটা আছে 1 2 3, তাহলে সর্বনিম্ন ঘাত যেটা সেটা রেখে বাকি সব আমরা কি করব বাদ দিয়ে দিব। যদি এমন হয় 2 আর 3 আছে, তাহলে সর্বনিম্নটা রাখবো, সর্বোচ্চ যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো, সর্বোচ্চ যা যা আছে। তাহলে এখানে সর্বনিম্ন ঘাত যেটা আছে সেই মানটা আমরা রেখে দেব, আর উচ্চতর ঘাতগুলোকে কি করব বর্জন করব। তাহলে বর্জন করলে থাকবে হলো 0.01s ইকুয়াল কেএসপির মান কত 8 ইন্টু 10⁻⁻10। তাহলে এখান থেকে এস পাওয়া যাবে কত 8 ইন্টু 10⁻⁸ মোল পার লিটার। তাহলে আগের পাত্রে হলো তোমার 5.848 ইন্টু 10⁻⁴, আর এখন পাচ্ছে কত 10⁻⁸। কমছে না বাড়ছে? কমছে। 10⁻⁴, সেখান থেকে হলো 10⁻⁸, কমে গেল। এর কারণ কি? সময়ায়ন প্রভাব। ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্ক করে বলবা যে দ্রাব্যতা হ্রাসের কারণ হলো সময়ায়ন প্রভাব। এই যে ফ্লোরাইড আয়ন আছে। আচ্ছা এবার এটা করো দেখি। আচ্ছা 1 নম্বরটা তো একদমই সহজ নাকি? আচ্ছা আমি এটা তোমাদের শর্টকাটেই করে দিচ্ছি। কি হবে এটা, কেএসপি সমান 4s কিউব, তাই না? তাহলে কেএসপি কত দেওয়া আছে 6.3 ইন্টু 10⁻⁶ 4s কিউব। বলো তো এখান থেকে এস এর মান কত? হ্যাঁ একজন বলো 1.6 10⁻⁴ একক মোল পার লিটার। এগুলো একক বাদ দিবে না, নাম্বার কেটে ফেলবে। আচ্ছা এরপরে দেখো, এই যে অনেক সময় এই যে এটা দেখে বিভ্রান্ত হয়ে যাবে, ওই মোল দেওয়া থাকুক আর যাই দেওয়া থাকুক ওই মোলার, এর আগে যেমন 0.1 মোলার ধরে করলাম এখানেও তাই করবা। কি কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন দেখো AI2 আয়নিত হয়ে উৎপন্ন করে কি A2 প্লাস I মাইনাস। এর যদি দ্রাব্যতা S হয় এর S, এর হবে হলো 2s। এরপর এখানে কি যোগ করা হলো ACl2 যোগ করা হলো, তাহলে এখানে কি হবে A2 প্লাস 2Cl মাইনাস। তো ঘনমাত্রা 0.1 0.1 0.2, তাহলে কেএসপি সমান হবে A2 প্লাস আর হলো I মাইনাস স্কোয়ার। তাহলে এর ঘনমাত্রা কত S প্লাস 0.1, I এর 2s স্কোয়ার। তাহলে কি আসে এখানে s প্লাস 0.1, এটা হবে হলো গুণন 4s কিউব। তাহলে পরের লাইনে 4s কিউব নাকি, তারপর এটা 0.4
এস স্কোয়ার। এবার বলো তো উচ্চতর ঘাত কোনটা বাদ দিব? এস কিউব বাদ দিব। এস কিউব বাদ দিব, তাহলে 0.4 এস স্কোয়ার ইকুয়াল কে এস পি। হ্যাঁ, এখন তোমরা করতে পারবা এই ক্যালকুলেশন। কি বুঝতে পারছো? এটা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? তাহলে দেখো আমরা কি করি, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পানি প্লাস তাপ দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করি, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করি। এরপর এটাকে সেকে নিই, সেকে নিলে অপদ্রব্য যেগুলো আছে সেগুলো ফিল্টার পেপারের সাথে আটকে যায়। এর ফলে কি পাই? বিশুদ্ধ সম্পৃক্ত দ্রবণ। এবার এই বিশুদ্ধ সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্লাস পাওয়া যায়। এই শীতলীকরণ করার সময় আমরা এখানে এই বিশুদ্ধ সম্পৃক্ত দ্রবণে কি যোগ করে থাকি? গাঢ় HCl যোগ করে থাকি। এটাই তোমাদের প্রশ্ন করছে, কেন আমরা এই ক্লাসন প্রক্রিয়ায়, এটার নাম হলো ক্লাসন প্রক্রিয়া, এখানে কেন আমরা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্লাস তৈরিতে গাঢ় HCl যোগ করছি? তাহলে কেন যোগ করছি দেখো, তোমাদের এর আগে বলছিলাম যে কোনো লবণ তার সম্পৃক্ত দ্রবণে আয়নের সাথে সাম্য অবস্থায় থাকে। যে কোনো লবণ সম্পৃক্ত দ্রবণে তার আয়নের সাথে সাম্য অবস্থায় থাকে। এর মধ্যে তুমি যোগ করলা গাঢ় HCl, সম্পূর্ণরূপে আয়নিত হয়ে H+ এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। তাহলে দেখো তো ক্লোরাইড আয়নে সাম্য অবস্থায় সম আয়ন ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে গেল কিনা? বেড়ে যাওয়ার কারণে এই বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, তার মানে সোডিয়াম ক্লোরাইড দ্রুত ক্লাসিত হবে। তো সোডিয়াম ক্লোরাইডের ক্লাসটা দ্রুত ফেলানোর জন্য আমরা কি ব্যবহার করি? গাঢ় HCl ব্যবহার করি। এবার আয়নিক গুণফল। আয়নিক গুণফল হলো যে কোনো অবস্থায় কোনো লবণের দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের যথাযথ ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফল। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি যে সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল লিখো, তাহলে সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল হবে, আয়নিক গুণফলকে আমরা Ki দ্বারা প্রকাশ করি, সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আমি যদি তোমাদেরকে ক্যালসিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফল লিখতে বলি রাশিমালা, তাহলে হবে Ki ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, সহগ যেটা আছে পাওয়ার হয়ে গেল। এখন বলতে পারো যে দ্রাব্যতা গুণফলের রাশিমালাও তো এইভাবে লিখি, তাহলে পার্থক্য কোথায়? একই, খালি পার্থক্য হলো সম্পৃক্ত স্বল্প দ্রবণীয় লবণের এবং স্বল্প দ্রবণীয় লবণের হবে, আর হলো সম্পৃক্ত দ্রবণ হবে। তার মানে সম্পৃক্ত দ্রবণে কোনো লবণের আয়নিক গুণফলই হলো তার দ্রাব্যতা গুণফল। বুঝতে পারছো? সম্পৃক্ত দ্রবণে স্বল্প দ্রবণীয় কোনো লবণের আয়নিক গুণফলটাই হবে তার দ্রাব্যতা গুণফল। তাহলে যে কোনো দ্রবণ হলে, সহজ কথা, যে কোনো দ্রবণ হলে আয়নিক গুণফল, আর স্বল্প দ্রবণীয় লবণ হলে, সম্পৃক্ত দ্রবণ হলে ওই আয়নিক গুণফলটাকে আমরা বলবো কি? দ্রাব্যতা গুণফল। তাহলে দেখো তো এখান থেকে আমরা এটা লিখতে পারি কিনা, সম্পৃক্ত দ্রবণে কোন লবণের Ki আর KSP একই, মানে সমান। অসম্পৃক্ত দ্রবণে Ki আর KSP এর অবস্থা কি দাঁড়াবে? অসম্পৃক্ত দ্রবণ মানে কি? অসম্পৃক্ত দ্রবণ মানে হলো ওই দ্রবণে যে পরিমাণ দ্রব বা লবণ থাকার কথা তার চেয়ে কম আছে। তাহলে অসম্পৃক্ত দ্রবণের জন্য কি KSP হবে? না, অসম্পৃক্ত দ্রবণে হয় হলো Ki। সেই Kiটাই
সম্পৃক্ত দ্রবণে যে কেএসপি পাওয়া যায় ওই লবণের তার সাথে তুলনা করতে চাচ্ছি যে মানটা বড় হবে না ছোট হবে। তাহলে কি হবে, কেআই অসম্পৃক্ত দ্রবণ মানে হলো সেখানে লবণের পরিমাণ কম, লবণের পরিমাণ কম হওয়া মানে উৎপন্ন আয়নের পরিমাণ কম, তা আয়নের পরিমাণ কম হলে তাদের ঘনমাত্রার গুণফলও কি হবে, কম হবে, তার মানে কেআই ছোট হবে। আর অতিপৃক্ত দ্রবণ হলে কি হয়, অতিপৃক্ত দ্রবণ মানে হলো সম্পৃক্তর চেয়েও বেশি দ্রব আছে, তার মানে কেআই বড় হবে কেএসপি অপেক্ষা। আর এই অতিপৃক্ত দ্রবণ থেকেই কোন লবণ কি হয়, অধক্ষিপ্ত হয় বা ক্লাসিত হয়, ওটাই অধক্ষেপণ নীতি। যদি কোনো লবণের আয়নিক গুণফলের মান লবণটির দ্রাব্যতা গুণফলের মান অপেক্ষা বেশি হয়, এটা কোন কোন দ্রবণে ঘটে, অতিপৃক্ত দ্রবণে ঘটে, বেশি হয় তবে লবণটি দ্রবণ থেকে অধক্ষিপ্ত হবে। তাহলে অধক্ষিপ্ত হওয়ার শর্ত কি, কোন লবণের আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফলের মান অপেক্ষা বেশি হবে। কি বুঝতে পারছো? তাহলে অনেক সময় কিন্তু এমসিকিউ আসতে পারে, কোনো একটা লবণ দিয়ে বললো যে রাসায়নিক গুণফলের রাশিমালা লিখো, তা আমরা তো অভ্যস্ত শুধু কেএসপি দেখে, ওই কেএসপি যে নিয়মে লিখতে হয় কেআই এর রাশিমালাও সেই একই নিয়মেই লিখতে হবে। তাহলে দেখো এখানে অঙ্ক, এটা তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পদক্ষেপ করবে কিনা। কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AY2 এর দ্রাব্যতা গুণফল 9.1 × 10⁻⁷। উদ্দীপকের পাত্রদ্বয়ের মিশ্রিত দ্রবণে বি আয়নের ঘনমাত্রা গণনা করো। দেখি পারো কিনা এটা, মিশ্রণের তো অনেক অঙ্ক করালাম। কিভাবে করবা, বি আয়নের ঘনমাত্রা বের করতে হলে তোমার দুইটা ইনফরমেশন দরকার, কি কি, আয়তন আর মোল সংখ্যা। তো মিশ্রণে বের করতে বলছে, তাহলে মিশ্রিত দ্রবণের আয়তন কত, 75 আর 125 কত, তাহলে 200 × 10⁻³ লিটার। কি ঠিক আছে? এখন বি আয়নের কি দরকার, মোল সংখ্যা দরকার, বি আয়নের মোল সংখ্যা দরকার। তো বি আয়ন তো আর কিউ পাত্রে নেই, শুধু কোন পাত্রে আছে, পি পাত্রে আছে। তো বি আয়নের মোল সংখ্যা বের করতে হলে দুইটা মান তোমার দরকার, কি কি, আয়তন আর ঘনমাত্রা দরকার। তা আয়তন দেওয়া আছে না, তাহলে 75, এটা যেহেতু লিটার করে ফেলছো এটাও লিটার করো, এই যে আয়তন গুণন ঘনমাত্রা। আচ্ছা, ঘনমাত্রা বসানোর সময় একটা বিষয় খেয়াল করো, এটা যদি আয়নিত হয়, এটা আয়নিত হলে কয় মোল বি উৎপন্ন হবে, 2 মোল হবে না, তাহলে ওর ঘনমাত্রা এটাই থাকবে না দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, তাহলে ওর ঘনমাত্রা হবে 2 × 3.5 × 10⁻²। আচ্ছা, এটা যদি না বোঝো, এটা বোঝার জন্য আমি যে নিচে লিখে দিচ্ছি, বি এর ঘনমাত্রা কেন দ্বিগুণ করলাম। এটা আয়নিত হলে কি করবে, A2+, বি বি তো 3 B3 এখানে, তাহলে সমতা করো, এখানে 3 এখানে 2, এর 1 হলে এর 3 এর 2, ওর 3.5 × 10⁻² হলে কত হয়, এটা 10.5, আর এটা হবে 10⁻³ কেন 2 হবে না, এই দেখো তো কত আসে, ক্যালকুলেশন করে ওটা 2.6। কি ঠিক আছে তো? তাহলে এইভাবে বের করবা। তারপরে ঘ নম্বর কি বলছে, পি ও কিউ পাত্রের দ্রবণ মিশ্রিত করলে AY2 এর অধক্ষেপ করবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে দেখো তো কি করতে হবে আমাদের এই অঙ্কে, AY2 এর KI বের করতে হবে। তাহলে KI সমান কি, KI সমান হবে হলো A2+
ওয়াই মাইনাস স্কোয়ার। আমি আর বিক্রিয়া লিখলাম না, একবারে বসাই দিলাম। কি কোনো প্রবলেম আছে? আচ্ছা এবার দেখো, মিশ্রণে এ আয়নের ঘনমাত্রা বের করতে হবে। মিশ্রণে এ আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এই দেখো এদিকে দেখো, তাহলেই বুঝতে পারবো এই বি আয়নের ঘনমাত্রা কিভাবে বের হলো, এটা বুঝতে পারবা। তাহলে বলো, এ আয়নের ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, আমার দুটা ইনফরমেশন দরকার। মিশ্রণে এ আয়নের ঘনমাত্রা বের করতে হলে মিশ্রণের আয়তন দরকার। কত? 200 ইন্টু 10⁻³ 200 তুমি রাখতে পারো। আচ্ছা এবার 200ই রাখি, 200 রাখলেও কোনো সমস্যা নেই, 200 রাখলাম। আচ্ছা এবার এ আয়নের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা দরকার 3.5, আয়তন গুণন ঘনমাত্রা, আয়তন গুণন ঘনমাত্রা। এর সাথে কি আছে? 3 আছে না? তাহলে দেখো তো, সেই 3 দিয়েই তো এখানে গুণ হয়েছে। তাহলে দেখো আমি এটা করতে পারি কিনা, 3 গুণন 3 পয়েন্ট আয়তন গুণন ঘনমাত্রা। তো প্রথমে ঘনমাত্রাই বসালাম, তারপরে আয়তন 75। আয়তনের একক চেঞ্জ করলাম না কেন? এই যে 75 আর নিচেও যে 200 ml আছে, এমনি কেটে যাবে। তাহলে গেল এটা। এবার ওয়াই আয়নের ঘনমাত্রা বের করব। ওয়াই এর সাথে সব কত দেখা যাচ্ছে? 2 গুণন ঘনমাত্রা কত? 3 ইন্টু 10⁻³ তার সাথে আয়তন কত? 125। ভাগ দিব কত দিয়ে? 200 স্কোয়ার। কত? 5.53 ইন্টু 10⁻⁷। তাহলে এবার বলো তো, এটা হলো কে আই, আর ওই যে দেখা যাচ্ছে কেএসপি, কোনটা বড়? কেএসপি বড়। তাহলে অধক্ষেপ পড়বে? অধক্ষেপ পড়বে না। তো ওই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি দ্রাব্যতার ভিত্তিতে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দ্রাব্যতার ভিত্তিতে দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। তার মানে হলো দ্রবণটা সম্পৃক্ত, অতিপৃক্ত নাকি অসম্পৃক্ত সেটা বের করতে বলছে। তাহলে যেহেতু কেআই ছোট কেএসপি অপেক্ষা, এটা কোন ধরনের দ্রবণের বৈশিষ্ট্য? তাহলে বলবা এইভাবে ক্যালকুলেশন করে, যদি বলে অধক্ষেপ পড়বে কিনা, তাহলে বলবা যে অধক্ষেপ পড়বে না। আর যদি এই প্রশ্ন আসে, তাহলে বলবা যেহেতু কেআই কেএসপি থেকে ছোট, তার মানে এটা অসম্পৃক্ত দ্রবণ। কি বোঝা গেছে কি? এবার এটা করো আগে। আচ্ছা এখানে দেখো, এই অঙ্ক দুই ভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে উভয় পাত্রের দ্রবণের আয়তন সমান, আবার আয়তন দেওয়া নেই। তাহলে কিভাবে করবা দেখো, তোমাকে কি বলছে, এ ও বি পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে কপার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কি না। তাহলে অধক্ষেপ পড়বে কি না এটা করতে গেলেই আগে কেআই বের করে নিতে হবে। তাহলে কপার ক্লোরাইডের কেআই সমান কি হবে? কপার প্লাস এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল। এবার দেখো কপার আয়নের ঘনমাত্রা কত হবে? যেহেতু এখানে কোনো আয়তন দেওয়া নেই, তাহলে আমরা শুধু ঘনমাত্রা দিয়ে এটা অঙ্ক করব, 0.003। ঠিক আছে? আচ্ছা এরপরে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা দুই জায়গা থেকে পাওয়া যাচ্ছে, এখানে আবার এখানে। তাহলে 0.003 প্লাস 0.004, তাহলে কত হয়? 2.12, 1 এর পরে আর কিছু নেই, ইন্টু 5। তাহলে কি হলো এটা? কেআই বড় হলো না? কেআই বড় কেএসপি অপেক্ষা, তার মানে অধক্ষেপ পড়বে। আচ্ছা এবার যদি বলে যে উভয় দ্রবণের আয়তন সমান, তখন কি হবে? উভয় দ্রবণের আয়তন সমান, কিন্তু আয়তনের মান বলে দেওয়া নাই। তাহলে উভয় দ্রবণের আয়তন সমান বললে তুমি উভয় দ্রবণের আয়তন ভি ধরে নিবা। আচ্ছা এখন দেখো ক্যালকুলেশন কি হবে। কে আই সমান
কপার প্লাস Cl মাইনাস, তাহলে কি হবে, কপার আয়নের ঘনমাত্রা 0.003 ইন্টু ভি। এবার মোল সংখ্যা দিয়ে অঙ্ক করতে হবে, মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের আয়তন। এই যে ঘনমাত্রা গুণন আয়তন, মোল সংখ্যা পেয়ে গেলাম, তারপরে ভাগ দিব মিশ্রণের মোট আয়তন দিয়ে। আচ্ছা, এরপরে 2v, তো ক্লোরাইড আয়নকে দুই জায়গা থেকে পাওয়া যাচ্ছে, একটাই হলো 0.003v, এক পাত্রে মোল সংখ্যা হলো এটা, আরেক পাত্রে মোল সংখ্যা হলো 0.004v। এবার বলো 5.25 ইন্টু 10⁶। তাহলে এবার কি দেখা যাচ্ছে, কে আই ছোট কেএসপি অপেক্ষা, তাহলে এই কন্ডিশনে পদক্ষেপ করবে না। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকের দ্রবণে বিদ্যমান আয়ন দুটি একই সাথে অধক্ষেপ উৎপন্ন করে না, যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো ওখানে কি দেওয়া আছে, অম্লীয় দ্রবণ, অম্লীয় দ্রবণের মধ্যে জিঙ্ক আয়ন আর কপার আয়ন আছে। এই উদ্দীপক দিয়ে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে এটা একটা অম্লীয় দ্রবণ আছে, সেই অম্লীয় দ্রবণের মধ্যে কপার আয়ন আর কি আছে, জিঙ্ক আয়ন, তার মধ্যে বাইরে থেকে চালনা করা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তো এই হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করার ফলে এখানে কপার সালফাইডের অধক্ষেপ করছে, কিন্তু জিঙ্ক সালফাইডের অধক্ষেপ করছে না। এটাই তোমাদের ব্যাখ্যা করতে বলছে যে উদ্দীপকের দ্রবণে বিদ্যমান আয়ন দুটি একই সাথে অধক্ষেপ উৎপন্ন করে না, যুক্তি সহ বিশ্লেষণ করো। অধক্ষেপ করার শর্ত কি, তো অধক্ষেপ করার শর্ত হলো তোমার এখানে ওই দ্রবণের মধ্যে যে কপার আয়ন আছে, সেই কপার আয়নের ঘনমাত্রা এবং এই দ্রবণে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস যোগ হচ্ছে, এর ফলে যে সালফাইড আয়ন উৎপন্ন হচ্ছে, সেই সালফাইড আয়নের ঘনমাত্রা এই দুই ঘনমাত্রার গুণফল, এটাই কি কপার সালফাইডের আয়নিক গুণফল। এই আয়নিক গুণফলের মান যদি কপার সালফাইডের কেএসপি যেটা আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে, এই মান থেকে যদি বড় হয় তাহলে অধক্ষেপ পড়বে। আর জিঙ্ক সালফাইডের আমরা দেখছি অধক্ষেপ পড়ছে না, তার মানে এখানে কি হচ্ছে, জিঙ্ক আয়ন এবং দ্রবণে উৎপন্ন হওয়া সালফাইড আয়নের ঘনমাত্রার গুণফল, অর্থাৎ এদের আয়নিক গুণফল কেএসপি থেকে ছোট হচ্ছে, এই জন্য অধক্ষেপ করছে না। তো এই ঘটনাটা অম্লীয় দ্রবণেই ঘটে, বুঝতে পারছো? কপার আয়ন এবং জিঙ্ক আয়ন বা তোমার নিকেল আয়ন এবং জিঙ্ক আয়ন যদি এইভাবে একসাথে থাকে, অম্লীয় দ্রবণে দেখা যায় জিঙ্ক আয়ন অধক্ষিপ্ত হয় না, কিন্তু কপার আয়ন বা নিকেল আয়ন কি হয়, নিকেল দিয়েও তোমাদের প্রশ্ন করতে পারে, এগুলো সালফাইডের সাথে বিক্রিয়া করে অধক্ষিপ্ত হয়। তো অম্লীয় দ্রবণে কি এমন ঘটনা ঘটে যে যার কারণে জিঙ্ক আয়ন এবং সালফাইড আয়নের আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হতে পারে না, এই কারণটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। ধরো এর মধ্যে যখন আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করব, চালনা করলে কি হবে, এটা আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন উৎপন্ন করবে। আর যদি অম্লীয় দ্রবণ হয়, ধরো এখানে HCl আছে, তাহলে HCl আয়নিত হয়ে উৎপন্ন করবে H+Cl-। তাহলে এখন দেখো তো সময়ায়ন প্রভাব দেখা যাচ্ছে কিনা, এই যে অম্লীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে এই যে সাম্য অবস্থা যেটা দেখতে পাচ্ছ, এটা কোন দিকে অগ্রসর হবে, ঘনমাত্রা যেদিকে বাড়বে বিক্রিয়া তার বিপরীত দিকে অগ্রসর হবে, তার মানে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করবে। কিভাবে উৎপন্ন করবে, এই সালফাইডের সাথে বিক্রিয়া করে। তার মানে অম্লীয় দ্রবণে কি হচ্ছে, সালফাইড আয়নের ঘনমাত্রা কমে যাবে,
অম্লীয় দ্রবণ যদি হয়, অম্লীয় দ্রবণে তুমি যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করো, তাহলে ওই হাইড্রোজেন সালফাইড বিয়োজিত হয়ে যে সালফাইড আয়ন উৎপন্ন করবে তার ঘনমাত্রা কম হবে। কেন? এই যে সময়ন প্রভাবের কারণে উৎপন্ন সালফাইড আয়নের ঘনমাত্রা কম হবে। তো সালফাইড আয়নের ঘনমাত্রা এতই কম হয় যে সালফাইড আয়নের ঘনমাত্রার সাথে জিঙ্ক আয়নের ঘনমাত্রা গুণ করলে সেটার তার কেআই থেকে মানে কেএসপি থেকে বড় হতে পারে না। কিন্তু কপারেরটা এখনো বড় হবে। কেন? তুমি দেখো দুইটার কেএসপির মানের পার্থক্য দেখো। কপারেরটা কিন্তু কপার সালফাইডেরটা অনেক ক্ষুদ্র, আর এই ক্ষুদ্র হওয়ার কারণে এই সময়ায়ন প্রভাব দেখা দিলেও কপার সালফাইড অধক্ষিপ্ত হয়, কিন্তু জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হয় না। কি কথা কি বুঝতে পারছো? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এই যে এইভাবে লিখবা, এই যে কয়েক লাইন লিখে রাখো। অ্যাসিডিক মাধ্যমে হাইড্রোজেন সালফাইড খুব কম পরিমাণে আয়নিত হয়। কি কারণে? এই কথাটা কিন্তু বলতে হবে, কি কারণে কম পরিমাণে আয়নিত হয়? সময়ায়নের কারণে। এই যে এরপর এই বিক্রিয়া লিখবা, H2S 2H প্লাস H2 মাইনাস, ধরো অম্ল আছে HCl, H প্লাস Cl মাইনাস। তাহলে অ্যাসিডিক মাধ্যমে সমআয়নের কারণে H2S খুব কম পরিমাণে আয়নিত হয়, ফলে সালফাইড আয়নের ঘনমাত্রা খুব কম থাকে। কপার সালফাইডের কেএসপি খুব ছোট, তাই অল্প সালফাইড আয়ন থাকলেও এই যে এটা হয়, আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অপেক্ষা বড় হয়, তাই কপার সালফাইড অধক্ষিপ্ত হয়। কিন্তু জিঙ্ক সালফাইডের কেএসপি তুলনামূলকভাবে বড়, তাই এত কম সালফাইড ঘনমাত্রায় এই যে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে ছোট হয়, তাই জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হয় না। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের নিকেল কপার দিয়েও আসতে পারে। তাহলে দেখবা যার দ্রাব্যতা গুণফল যে আয়নই দেওয়া থাকে, প্রশ্নটা কিন্তু সময়ায়ন সংক্রান্তই, কিন্তু তোমার আয়ন ভিন্ন থাকতে পারে। সেক্ষেত্রে তুমি দেখবা যার দ্রাব্যতা গুণফল কম সে অধক্ষিপ্ত হবে। এবার দেখো তো এই অঙ্কটা করতে পারো কিনা। কোনো একটি দ্রবণে লেড আয়ন ও জিঙ্ক আয়ন উভয় আয়নের ঘনমাত্রা 0.01 মোলার, ওই দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো। কেএসপি দেওয়া আছে দুইটা, H2S আর জিঙ্ক সালফাইডের। প্রশ্ন হলো এখন H2S এর সম্পৃক্ত দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হলে শুধু লেড আয়ন অধক্ষিপ্ত হবে কিন্তু জিঙ্ক আয়ন অধক্ষিপ্ত হবে না? বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখানে হাইড্রোনিয়াম আয়ন যদি দেওয়া থাকে, অনেকের আবার বুঝতে অসুবিধা হতে পারে এটা মূলত কি H প্লাস, এই জন্য এই যে এটাই ধরে নিবা তুমি। ঠিক আছে? তাহলে দেখো, ধরো এইচএসসি পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে, এই যে এইভাবে আসবে, উদ্দীপকে দেওয়া থাকবে এইভাবে, লেড আয়ন জিঙ্ক আয়ন উভয়ের ঘনমাত্রা 0.01 মোলার, এরও 0.01 মোলার। তারপরে ধরো তীর চিহ্ন দিয়ে এভাবে দেখালো H2S গ্যাস চালনা করা হচ্ছে। তারপর তোমাকে এই প্রশ্নটা দিল যে H2S এর সম্পৃক্ত দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হলে শুধু লেড আয়ন অধক্ষিপ্ত হবে কিন্তু জিঙ্ক আয়ন অধক্ষিপ্ত হবে না। দেখো তো পারো কিনা, ভালো করে দেখো। জিঙ্ক আর লেড অধক্ষিপ্ত হবে কিনা, এই দুই আয়নের সাথে কোন আয়নের সম্পর্ক দেখতে হবে যে এরা অধক্ষিপ্ত হবে কিনা। সালফাইড হাইড্রোনিয়াম আয়নের সাথে কোনো সরাসরি সম্পর্ক আছে? নাই। জিঙ্ক আয়ন অধক্ষিপ্ত হবে কিনা বা লেড আয়ন অধক্ষিপ্ত হবে কিনা এটা নির্ভর করবে কিসের উপর? সালফাইড আয়নের ঘনমাত্রার উপর। যদি জিঙ্ক আয়ন
এবং সালফাইড আয়নের ঘনমাত্রার গুণফল এই যে এই মানের চেয়ে বেশি হয় তাহলে অধক্ষিপ্ত হবে, আর যদি এই মানের সমান বা কম হয় তাহলে অধক্ষিপ্ত হবে না। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে লেডের কোনো মান দেওয়া নেই, তাহলে আমাদের হিসাব নিকাশ করতে হবে হলো জিঙ্ক এবং জিঙ্ক আয়ন এবং সালফাইড আয়ন নিয়ে। তাহলে প্রথমে আমরা দেখি জিঙ্ক সালফাইড যদি অধক্ষিপ্ত হয় তাহলে সালফাইড আয়নের ঘনমাত্রা কত হতে হবে, সেটা কিভাবে বের করব? জিঙ্ক আয়ন যদি দ্রবণ থেকে অধক্ষিপ্ত হয় এজন্য সালফাইড আয়নের ঘনমাত্রা কত লাগবে সেটা কিভাবে বের করব? কি এইভাবে করা যাবে না? এই যে এইভাবে করা যাবে না। দেখো, জিঙ্ক সালফাইডের এটা আয়নিত হলে কি উৎপন্ন করবে? জিঙ্ক 2 + S2-। তাহলে এটার কেএসপি সমান কত? জিঙ্ক আয়ন সালফাইড আয়নের ঘনমাত্রা। এখন কেএসপি কত দেওয়া আছে? 1 × 10⁻⁻21। জিঙ্ক আয়নের ঘনমাত্রা দ্রবণে কত? 0.01 গুণন S2-। তাহলে দেখো তো এখান থেকে সালফাইড আয়নের ঘনমাত্রা কত পাওয়া গেল? মোলার। তো সালফাইড আয়নের ঘনমাত্রা যদি এত হয়, যদি এই পরিমাণ হয়, তাহলে এই দুইটা গুণ করলে যে মান পাওয়া যায় সেটা কি কেএসপির সমান? বড় কই সমান না? এই মান আর এই মান যদি আমি গুণ করি, গুণ করলে যে মান পাওয়া যায় সেটা কার? জিঙ্ক সালফাইডের কেএসপি। তো অধক্ষেপ করার শর্ত কি? বড় হতে হবে। তার মানে সালফাইড আয়নের ঘনমাত্রা যদি দ্রবণে এটাও থাকে তাহলে জিঙ্ক আয়ন অধক্ষিপ্ত হবে? হবে না। কখন হবে? যদি সালফাইড আয়নের ঘনমাত্রা এর চেয়ে বেশি হয়। তো আমাদের যদি বলতো যে সালফাইড আয়নের ঘনমাত্রা কত হলে জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হবে না কিন্তু লেড সালফাইড হবে, তাহলে কিন্তু এটাই অ্যান্সার, যে সালফাইড আয়নের ঘনমাত্রা এত বা এর কম হলে জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হবে না। কিন্তু আমাদের সালফাইড বলে নাই, কি বলছে? H+ এর ঘনমাত্রার কথা বলছে। তাহলে ওটা কিভাবে বের করব? ওটা বের করবো এই যে এটার কেএসপি থেকে। তাহলে লিখো H2S আয়নিত হয়ে উৎপন্ন করে 2H+ S2-। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি কেএসপি সমান H+² S2-। কেএসপির মান কত? 1.1 × 10⁻⁻22। এবার তোমরা H+ এর ঘনমাত্রা বের করো। S কত বের করছি? 1 × 10⁻⁻19। একবারে রুট করে রুট করে বলো কত এটা আসে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 3.316 × 10⁻⁻2 মোলার বা মোল পার লিটার। তাহলে উত্তর লেখার সময় কি লিখবা? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এত বা এর চেয়ে কি বেশি হলে, এর চেয়ে বেশি হলে মানে কি জিঙ্ক সালফাইড অধক্ষিপ্ত হবে না কিন্তু লেড আয়ন অধক্ষিপ্ত হবে। বা শুধু এটাই অ্যান্সার লিখে দিতে পারো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত হলে। আচ্ছা, লেডেরটা যদি পরীক্ষা করতে চাও যে আসলে অধক্ষেপ করবে কিনা, আমার তো সালফাইড আয়নের ঘনমাত্রা জানা আছে, ওই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে তো আর হিসাব করতে পারবো না। তো আমরা ওটা ক্যালকুলেশন এই জন্য করতে পারতেছি না কারণ লেড সালফাইডের কেএসপি দেওয়া নেই। যদি কেএসপি দেওয়া থাকতো তাহলে কি করতাম? দেখো, লেড আয়নের ঘনমাত্রার সাথে এই যে এটা গুণ করতাম, বুঝতে পারছো? গুণ করলে এই আয়নিক গুণফল যদি তার কেএসপি থেকে বেশি হতো ওটা, তাহলে ওটা কি হবে? অধক্ষিপ্ত হবে। কি বুঝতে পারছো এটা? তাহলে এই অঙ্কটা আসে নাই
বরাবরই এখান থেকে ওই যে আগের যে সৃজনশীলটা দেখালাম ওটাই আসছে কয়েকটা বোর্ডে, এটা এবার এটা দেখে যাবে আসতে পারে। তাহলে যা অঙ্ক করানো হলো এগুলোই তোমরা ভালো করে করবা।